ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভূতত্ত্ব বিভাগের ঠিক পাশেই যদি আপনারা তাকান তাহলে এই রকম একটি কবর দেখতে পাবেন, একটি সমাধিস্থল। আপনারা কি চিন্তা করতে পারেন এই সাদামাটা এই কবরটি আসলে কার হতে পারে? দেখুন, কবরের পাশে কুকুর শুয়ে আছে, নাই কোনো সীমানা প্রাচীর, কিছুই নেই, একদম সাদামাটা একটা কবর। আমরা একটু কাছে গিয়ে দেখি এই কবরটি আসলে কার। এইভাবে যদি আপনি কাছে আসেন, এই হাতে লেখা, সাদা কালি দিয়ে লেখা এই লেখাটা দেখলে আপনারা খুবই অবাক হবেন, চমকে যাবেন। নামটা পড়া যায় মুসা খান। পরিচিত মনে হচ্ছে? হ্যাঁ, আমাদের সেই ইতিহাসে বিখ্যাত বাংলার 12 ভূঁইয়াদের যেই সর্দার ছিলেন ঈশা খাঁ, তারই সন্তান মুসা খানের কবর হচ্ছে এইটি। মুঘল সম্রাটদের বিপক্ষে 12 ভূঁইয়াদের যেই সর্দার মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হয়ে, সেই বিখ্যাত ঈশা খাঁর ছেলে মুসা খাঁর কবর এইখানে অযত্ন অবহেলায় পড়ে আছে। একটি স্মৃতিফলকও এখানে দেয়া নেই। এবার আমরা একটু বাম দিকে ঘুরলে দেখতে পাবো একটি মসজিদ। এই আধুনিক ঢাকা শহরের বুকেই এই হতশ্রী, হতদরিদ্র, জীর্ণ শীর্ণ একটি বিল্ডিং, একটি মসজিদ আমরা দেখতে পাই বললে ভুল হবে। এই মসজিদটি আসলে আমাদের ঢাকাবাসীদের কারোই চোখে পড়ে না। অযত্ন অবহেলায় পড়ে আছে এই মসজিদটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের পাশে। চমৎকার নকশা করা ডিজাইনের এই মসজিদটি আসলে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। মাঝখানে একটি খুবই বড় গম্বুজ, পাশে অপেক্ষাকৃত ছোট 2টি গম্বুজ নিয়ে এই মসজিদটি দাঁড়িয়ে আছে। একসময় এই মসজিদটি ছিল ঢাকা তথা আমাদের সমগ্র বাংলাদেশের একটি বিখ্যাত মসজিদ। এই মসজিদটির নাম মুসা খান মসজিদ। এই মসজিদটি দোতলা বিশিষ্ট একটি মসজিদ, যার একতলার ভিতরে এখন যাওয়ার অযোগ্য, অন্ধকার, স্যাঁতসেঁতে, কিছুই নেই, ভাঙাচোরা। আমি একটু চেষ্টা করি ভেতরে কি দেখার আছে। আমার যেতেই ভয় লাগছে। দেখুন, ভাঙাচোরা, তালা দেওয়া, যদিও ভেতরে একটা আর্ক আকৃতির স্ট্রাকচার চোখে পড়বে। তার মাঝখানে একটি রুম, এখানে 3টি দরজা আছে। এটা হচ্ছে মাঝখানে দরজা। এটা আসলে কোনো তালা দেওয়ার দরকার নেই, কারণ ভেতরে গেলেই আপনারা দেখতে পাবেন হয়তো সাপ, একটি কুকুর দেখা যাচ্ছে। আর্ক আকৃতির এই যে স্ট্রাকচার, এটার ভেতরে আরও একটি রুম আছে। এটা হচ্ছে আমাদের একতলার দৃশ্য। আমি ভিতরে ঢুকবো কিনা বুঝতে পারছি না, ভয়ও লাগছে। এখানে আরও একটি দরজা আছে। এই দরজারও এই অবস্থা। এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী বাংলার 12 ভূঁইয়াদের শেষ আশ্রয়স্থল ছিলেন এই মুসা খান। মুসা খান মসজিদের আজ এই হতদরিদ্র অবস্থা। এটা নিচের অবস্থা। এবার আমরা দেখব অন্য পাশ থেকে মুসা খান মসজিদে ঢোকা যায়। দোতলাটা এখনও ব্যবহার করা হয়। আমরা একটু দেখে আসি দোতলায় ওঠা যায় কিনা। এখান থেকে আমরা আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করি। এটা এক পার্শ্ব সাইড। যদিও মসজিদের উপরে মাইক দেওয়া আছে, তার মানে মসজিদটা এখনও চলে, কিন্তু নিচতলা ব্যবহারের অযোগ্য, সংস্কার করা হয়নি দীর্ঘ সময় যাবৎ। আজকে আমরা দেখব এই পাশ থেকে কেমন দেখা যায়। এটা হচ্ছে রাস্তার সাইড থেকে। একসময় হয়তো এইটা প্রধান দরজা ছিল। দরজার নিচেরগুলো আগের মতোই বন্ধ, ওই রকম অন্ধকার স্যাঁতসেঁতে। উপরের 3টা গম্বুজ এবং মাইক দেখা যায়। আমি একটু দোতলা ওঠার চেষ্টা করব, সেখানে উঠে দেখার চেষ্টা করব মসজিদটি এখনও ব্যবহার হয় কি না। এই যে এখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমরা দোতলায় উঠব।
হ্যাঁ, একজন মানুষকে দেখা যাচ্ছে অজু করছে, তার মানে সম্ভবত দোতলাটা ব্যবহার করা হয়। বাইরে একটি প্রশস্ত জায়গা দোতলার, এখানে নামাজ পড়া হয়। যদিও এই মসজিদে বেশিরভাগ মুসল্লিরা আসে না বলেই মনে হয়, কারণ ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা হলেই নামাজের জায়গা আছে, কেন্দ্রীয় মসজিদ আছে। এবার আমরা দোতলার অবস্থাটা দেখব। এই যে গম্বুজ, মাঝখানে একটি দরজা, পাশে আরও একটি দরজা। এখান দিয়ে আমরা দরজার পাশ দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, উজু করার জায়গাও আছে। এ পাশে আরও একটি দরজা। আমরা একটু দেখি মেন দরজা দিয়ে ঢোকা যায় কি না, যদিও তালা দেওয়া। এটি সম্ভবত অল্প হলেও ব্যবহার করা হয়। আমরা একটু ভেতরে দেখার চেষ্টা করব কি আছে। হ্যাঁ, আমি তোমার ক্যামেরাটা ঢুকাই দিচ্ছি ভিতরে। ভেতরে মোটামুটি ব্যবহার উপযোগী। আমরা ভিতরে ঢুকতে পারছি না যদিও, কিন্তু দরজার ফাঁকা দিয়ে আমরা ক্যামেরা প্রবেশ করিয়েছি। হ্যাঁ, একটি ডিজিটাল ঘড়িও আছে দেখা যাচ্ছে এবং ব্যবহার হয়। দোতলাটা আসলে ব্যবহার হয়, কিন্তু মনে হচ্ছে না যে পর্যাপ্ত সংখ্যক মুসল্লিরা এখানে নামাজ পড়েন। যাই হোক, এইখান থেকে আমরা মোশাকার কবরটা আরেকবার দেখার চেষ্টা করব। ভূতত্ত্ব ডিপার্টমেন্টের ভবনগুলো কত চমৎকারভাবে ডিজাইন করা, সাজানো। তারই সামনে ওই যে মুসা খানের কবর আমরা দেখতে পাচ্ছি। এইভাবে অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে আমাদের প্রাচীন নিদর্শন, আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ইতিহাসের গুরুত্বপূর্ণ স্থাপনা। কোনো জাতিকে যদি বড় হতে হয়, উন্নত হতে হয়, তার ইতিহাসকে ধারণ করতে হয়, সংরক্ষণ করতে হয়, স্মরণ করতে হয়। যে জাতি ইতিহাসকে স্মরণ করে না, ইতিহাসকে ধারণ করে না, সে জাতি আসলে বড় হতে পারে না। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা অন্য কোনো ঐতিহাসিক স্থাপনায় থেকে আবার আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।